সকাল সকাল এইরকম সবুজ গাছপালা আর ঘরের এরকম তাজা সবজি দেখে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। ঠাকুমা নিজেই যাচ্ছিল সবজিগুলো তুলতে, তো আমি বললাম যে ঠাকুমা আমি না হয় যাচ্ছি, তোমাকে আর যেতে হবে না, তুমি যে কাজটা করছো করো। তো আমি আর সোনু মিলেই চলে এসেছি, বড় সোনু মিলে। তো বড় সোনুর কলে আবার সোনামাও রয়েছে জানেন তো। তো বললাম তুই না হয় পেথেটা ধর আর আমি না হয় কাল্লাগুলি তুলে তুলে দিচ্ছি। কি সুন্দর কাল্লাগুলি দেখুন, একটিও কিন্তু পোকা হয়নি, একদম সবগুলি তরতাজা। ওইদিকে কটা মতো ছিল আর এইদিকেও দেখছি 3টে মতো রয়েছে, এখনও অনেকগুলি রয়েছে। তো পাশে একটি বড় মা ছিল, বড় মা বললো এই কাল্লাগুলি আরও বড় হবে, ওগুলি আর তুলিস না, এই কটাই তুলে নিয়ে যা। তো সেই কারণেই বিশেষ করে ওই কাল্লাগুলিতে আর হাত দিলাম না। এই 8টা মতো কাল্লা তুলেছি, তো এগুলো এরপরে ঠাকুমার কাছকে নিয়ে যাচ্ছি, ঠাকুমাকে দেখাবো ঠাকুমা কাল্লাগুলি তোলা হয়েছে তো, আর কি সুন্দর হয়েছে দেখো। ঠাকুমা ওইদিকে সবজি বানাচ্ছিল, ঠাকুমাকে কাল্লাগুলি দিয়ে দিয়েছি। আর আজকে চপ হবে, তো দিদিভাই চপের আলুগুলি সেদ্ধ করছে, ওগুলি ম্যাশ করছে। ততক্ষণকে আমি দিদিভাইকে বললাম আমি না হয় আদাটা পেস্ট করে নিচ্ছি, কারণ আজকে আমি বাড়ি যাব, সেই কারণে একটু তাড়াতাড়ির মধ্যেও রয়েছি। তাড়াতাড়ি চপগুলি হলে খেয়ে পরেই চলে যেতে পাবো। তো আমি বলছিলাম যে আর খেয়ে পরে যাব না, তো দিদিভাই মা সকলেই ছাড়ছিল না, বললো না চপ মুড়ি খেয়ে পরে তারপরে না হয় যাবি। আর এই মাদের শিল নোড়াটিতে আমার বাড়তে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, কারণ ওই যে নোড়াটি অনেকটাই বড় আমার তুলনায়, আমার হাতটির তুলনায়, তো সেই কারণে। তো চলুন পেস্টটি করে একেবারে দিদিভাইয়ের কাছে চলে যায়। এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছিলাম, আর দিদিভাইয়ের পুরটাও এইদিকে রেডি হয়ে গিয়েছে। ওই পুরটা করেছিল ওই কড়াইটা, আর কটা মতো বাসনপত্র ছিল, ওগুলি নিয়ে দিদিভাই কল পাড়তে গেল ওগুলি ধোয়ার জন্য। আমি ততক্ষণকে চপের নেচিগুলি করে রাখি, তাহলে দিদি এসে পরে ছাঁকতে পাবে, কারণ বেশ অনেক কটাই হবে, তো সেই কারণে ভাবলাম করে রাখি। আর গরমও রয়েছে তো আস্তে আস্তে করতে হবে। ওই যে থালাটিতে রাখবো ওইটিতে ভালো করে একটু তেলটা বুলিয়ে নিলাম, না হলে না ওই চপগুলি তোলার সময় লেগে যায়। তো সেই কারণে ওইটাতে অল্প পরিমাণে তেলটি বুলিয়ে নিলাম, আর আমি হাতেও অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তাহলে হাতের থেকেও পুরটি ভালো করে ছাড়ানো যাবে। এই যে দিদিভাই এইদিকে আবার দেখছি বেসনের বেটারটিও রেডি করে রেখেছে। তো দিদিভাই বলে যে কোনো জিনিসের বেসন নাকি আগের থেকে ভিজিয়ে রাখলে ওই বেসনটা বেশ ভালো মতো হয়, মুচমুচে হয়, অথচ খেতেও ভালো হয়, বেশ ফুলে। তো দিদিভাই বললো যে বুনু কেমন লাগছে, আমি এর আগেই একটু টেস্ট করে দেখেছি। তো দিদিভাইকে বললাম তুই একটু দেখ কেমন লাগছে। দিদিভাই একটু টেস্ট করে দেখলো, তো দিদিভাই বললো মন্দ লাগেনি, তবে খুব যে ভালো লাগছে তা কিন্তু নয়, কারণ বাড়িতে সেরকম কোনো মশলাপাতি থাকেনি। মশলাপাতি বলতে ওই যে কাসুরি মেথিটা যেটা পাওয়া যায় আর ভাজা বাদাম, ওই দুটোরই একটু ঘাটতি ছিল, তাছাড়া এমনি সব কিছুই ঠিকঠাক ছিল। তো যাই হোক চপগুলি তাড়াতাড়ি করে নিই, গুলি করে এই মুড়িটি খেয়ে পরে চলে যাব শ্বশুর বাড়ি। এই তো সবেমাত্র মায়ের বাড়ি থেকে এলাম, এখন মিনিমাম ওই 9টা মতো বাজবে। তো এসে পরে সোনামা ঘুমিয়ে পড়েছে, আর কটা মতো কাচাকুচি ছিল, অনেকগুলোই, কটা মতো নয়। তো ওই সোনামায়ের পাপারই বিশেষ ভাগ ছিল, কারণ আমি যদিন থাকিনি ও তো অতটা কাচাকুচি করেনি, তবুও যতটা পেরেছে ও কাচাকুচি করে নেয়, কারণ ও নোংরা খুব একটা পড়তে পারে না, তবুও বেশিরভাগই নোংরা হয়েছে, অনেকগুলোই বেশ কাচাকুচি করা হয়েছিল। তো সোনামায়ের পাপার সবগুলোই নিচে মেলে দিয়েছি। তো একটা মতো বেড কভার কেচেছিলাম, তো ওইটাই ছাদে মিলেছি। বেড কভার বলতে ওই গায়ে যে পাতলা মতো চাদরগুলো নিয়ে থাকি, ওগুলোই ছাদে মিলতে এসেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ইন্ট্রোটা শেয়ার করি, অনেক দিনই শেয়ার করা হয়নি। আর মায়ের শরীরটা অনেকটাই খারাপ, থাকতাম কিন্তু এখন দিদিভাই আরে রয়েছে মায়ের কাছে, যেহেতু ভাবলাম যে দিদিভাই আরে যদিন আসে তদিন না হয় থাক, দিদিভাই আরে বাড়ি গেলে না হয় আমি আবার আসবো। সবাই মিলে তো এখন থেকে শুধু শুধু দরকার নেই, জানি যে সবাই মিলে থাকলে আনন্দ, এখন আনন্দটার থেকে তো মায়ের শরীরটা আগে, তাই না? তো পরশু দিনকে তো মা ভর্তি করে নিয়েছিল, তারপরে কালকে সন্ধেবেলায় মা বাড়ি চলে এসেছে। তো কালকে আমি বাড়ি চলে আসতাম, কিন্তু মা বাড়ি আসেনি বলেই বাড়ি আসিনি। তো কালকে সন্ধে নাগাদ ওই 7টা মতো বাজবে, ওই রকম টাইমে মা বাড়ি এলো, সেই কারণে আজকে সকালেই আমি চলে এসেছি বাড়ি। দিদিভাই আরে আবার গেলে তখন না হয় আবার মায়ের কাছকে যাব, কারণ মায়ের তো এখন মোটেও কাজ করা চলবে না। মা যদিও একটু মতো কাজ করতে যাচ্ছে, তখন আবার শরীরটা দুর্বল ভাব করে নিচ্ছে। তো মায়ের রিপোর্টে একটু মতো খারাপ রয়েছে, ওইটা না হয় আপনাদের সাথে পরে শেয়ার করব, এখন আর বলবো না। তো চলুন নিচেকে যাই, নিচেকে যেয়ে দেখি কি কি কাজ করতে আছে, ওগুলো বাদ বাকিটা সেরে ফেলি। নিচে যে এখনও আমি যে ব্যাগে করে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, ওগুলো এখনও আচারে রাখা হয়নি। তো চলুন ওগুলোই আগে রেখে দিই, তারপরে আজকে মাই রান্না চাপিছে, আশা করছি রান্নাশালকে আর ঢুকতে হবে না, কারণ মা যেহেতু রান্নাটা চাপিছে। আর ঘরটাও আজকে একটু ক্লিনিং করব ভাবছি, একটু ডাস্টিং করব, কারণ এই 7-8 দিন নেই, জানি যে ডাস্টিং করতেই হবে। তো চলুন নিচকে যাওয়া যাক, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।
নিচে এসে পড়ে দেখলাম সোনামা ঘুমিয়ে রয়েছে, তো মাও ওইদিকে রান্না চাপিয়েছে। তো ভাবলাম যে অনেক দিন থেকেই ভাবছি সোনামায়ের এই যে পেথেটি রয়েছে এটি অনেক দিন থেকে ভাবছি বাগাবো, কিন্তু এই কিছুদিন অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই কারণে আর বাগানো হয়ে ওঠেনি। তো এই যে বললাম না, ব্যাগের মধ্যে জামা কাপড়ও রয়েছে সোনামায়ের, যেগুলি নিয়ে গিয়েছিলাম মায়ের বাড়ি, তো ওগুলো তো এখনও আজারে রাখা হয়নি। তো ভাবলাম যে ওগুলি একেবারে রাখবো, আর এই যে বালতি পেথেটি রয়েছে এটিও ভালো করে ক্লিনিং করব, তারপরেই না হয় রাখবো। আর এই তোলাটিতে না আমি একটি প্লাস্টিক দিয়ে রাখি, আমার বেশ ভালো লাগে প্লাস্টিকটি দিয়ে রাখি, শুধু শুধু রাখতে ইচ্ছা করে না, সেই কারণে আমি একটি প্লাস্টিক দিয়ে রাখি। আর জামা কাপড়গুলিও বেশ ভালো থাকবে, তো সেই কারণেও বিশেষ করে একটি মতো প্লাস্টিক দিয়ে থাকি। আর ওই যে কিছু মতো জামা না বাদও দিয়েছি, যেগুলি ছোট ছোট হয়ে গিয়েছে, আর সোনামায়ের হবে না বা এই গ্রীষ্মকালে আর পরানো চলবে না। পুরো পেথেটাই একদম বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে ওই ধারটিতে টিস্যুটিও রেখে দিলাম। চলুন এরপরে এটি রেখে দিয়ে চলে আসি, তার আগে দাঁড়ান ভালো করে ওই রুমালটি করে ভালো করে ক্লিনিং করে নিই, কারণ কিছুদিন হলো এই পেথেটি খুব একটা ভালো করে ডাস্টিং করা হয়নি, তো সেই কারণেই আশেপাশে অনেকটাই ডাস্টিং হয়ে গিয়েছে, অনেকটাই ধুলো হয়ে গিয়েছে, সেই কারণে একটু ভালো করে ডাস্টিং করে নিই, তারপরে না হয় রেখে দিয়ে চলে আসি। সোনামায়ের ছোটো মতো একটি ব্যাগ আর আমার হাতের বানানো একটি লটকন, এটা আজকে পরিষ্কার করব। আরও কটা মতো জিনিস ছিল, ভাবলাম পরিষ্কার করিনি, তা করতে করতেই সোনামা উঠে পড়েছিল। তো ওকে প্রথমে একটা সলিড ফুড খাওয়ালাম, পরেই দেখলাম যে দাদা ভাই কটা মতো মাছ আনলো, তো মা রান্না চাপিয়েছে, তো সেই কারণে ভাবলাম আমি না হয় মাছটা বনিয়ে নিই, তাহলে মায়ের রাঁধতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এমনিতেও মিনিমাম ওই 10টা সাড়ে 10টা মতো বেজে গিয়েছে এই মুহূর্তে, তো সেই কারণে ভাবলাম অনেকটাই দেরি হয়ে যাবে, তো মা যদি মাছগুলি পরিষ্কার করে আবার রাঁধতে যায়, তাহলে আমি না হয় মাছগুলি পরিষ্কার করে নিই, তাহলে মায়ের রাঁধতে সুবিধা হবে। বড় মাছ হলে না খুব একটা দেরি হয় না, কিন্তু এই চারাপোনা মাছগুলি বেশি একটু দেরি হয়, তবে আজকে খুব একটা বেশি আনেনি, তবুও এনেছে, তো এই কটা মাছ খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। আর আজকে চারাপোনা মাছগুলি একটু বড় বড়ই রয়েছে। এই মাছগুলি ভালো করে পরিষ্কার করেই চলে যাব স্নানে, কারণ সোনামা এখন আমার বাপের বাড়িতে রয়েছে, কারণ দিদি ভাই বুনঝি সকলেই রয়েছে, তো আর আমাদের তো বাড়িতে মুরগির ডিম চলে না, আপনারা সকলেই জানেন, তো সেই কারণে ভাবলাম যে দিদি হারে যখন রয়েছে তাহলে না হয় মুরগির ডিমটা আর খিচুড়িটা খাইয়ে নেবে, তো সেই কারণে বিশেষ করে পাঠিয়েছি ওই খিচুড়ি আর মুরগির ডিমটা খাওয়ানোর জন্য। তো দিদিভাই ফোন করেছিল, বললো তুই না হয় স্নান করে একবার ফোনটা করবি, ততক্ষণকে আমি ওই ডিম আর খিচুড়িটা খাইয়ে স্নান করিয়ে রেখে দেবো। তো এই যে এই সবে মাত্র এলাম স্নান করে, এই জামা কাপড়গুলি সব কটাই মিলিয়ে আপনাদেরকে তো বললাম সকালে অনেকগুলোই কাচাকুচি করেছিলাম, তো ওগুলো এরপরে তুলে নেব। তো আজকে খুব একটা রোদের জন্য নেই, ওই পাতলা মতো বেড কাভারটি ছিল ওইটি শুধুমাত্র শুকিয়েছি। মায়ের পাপার যে কটা পরিষ্কার করেছিলাম একটিও কিন্তু শুকায়নি, সব কিছুই একদম একটু একটু করে ভিজে রয়েছে। মাও অনেকক্ষণই হলো স্নান করেছে, মায়ের কাপড়টিও শুকিয়ে গিয়েছে, তো মায়ের কাপড়টি আর বেড কাভারটি তুলে রেখে দিলাম। তারপরে এই সোনা মায়ের পাপার ওই গেঞ্জিগুলিও অল্প অল্প পরিমাণে ভিজে রয়েছে, ওগুলি একটু করে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে আরও ভালো করে শুকিয়ে যাবে। তো বললাম না ছাদে একটা বেডশিট মেলে দিয়ে এসেছি, মানে গায়ে নেওয়া, তো ওইটা এখানে আর কুলাইনি, না হলে নিচেই মেলে দিতাম, এখন আর ছাদকে যেতে ইচ্ছা করে না, কারণ ওই যে কোমর আর পায়ের শীর্ষায়নটা দিনকে দিন যেন বেড়েই যাচ্ছে, তো ডাক্তারের ছাদে ওঠানামা করতে খুব একটা বেশি মানা করেছে, আর যদিও ওঠানামা করতে বলেছে ভারী জিনিস নিয়ে মোটেও মানা করেছে, তো কী আর করা যাবে, এমনিতেও যদি অনেকগুলো করে জিনিস হয় ছাদে মিলতে যেতেই হবে, নিচে যদি কুলিয়ে যায় তাহলে ভালো। ওই যে বললাম না একটা মতো বেডশিট ছিল, ওইটি শুধুমাত্র মিলে দিয়ে এসেছি। এই যে সোনামায়ের পাপা 3টে মতো গেঞ্জি, আর ওই সোনামায়ের মেজো মিম্মি একটা মতো নতুন জামা দিয়েছিল, আমি তো সোনামাকে কোনো জামা পরানোর আগে একবার ভালো করে ধুয়ে দিই, আপনারা জানেন। আর ওই যে বললাম না সোনামায়ের ব্যাগটিও পরিষ্কার করেছিলাম, তো ওইটি এই মুহূর্তেই পরিষ্কার করলাম। সামনের দিকে বাঁশের একটু মতো অংশ বেরিয়েছিল, ওইটিতে এগুলি ভালো করে রোদ্দুরে শুকোতে দিয়ে দিলাম। তো এই যে জটা মতো জামা কাপড় শুকিয়েছিল, এগুলি নিয়ে এরপরে চলে যাব বাড়ি। দিদি ভাইকে ফোনটা করি সোনামাকে দিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 12:30 পৌনে একটা মতো বাজবে। তো সোনামায়ের পাপা একটু আগেই আমাকে বলে দিয়ে গেল যে খামারে একবার আসবে, দরকার আছে, তো একবারও বলেনি যে এই কারণে, তো আমি বললাম কিসের জন্য দরকার আছে কে জানে, তো এসে পরে দেখছি এই যে এই অবস্থা, মানে এতটা যে স্বার্থপর আমি ভাবতে পারি না, আমি যদি না আসতাম আমি কি করে জানতাম বলুন তো যে ওরা তাল বীজ কাটছে, ওই তাল বীজ খাওয়ার জন্যই আমাকে বলে দিয়ে এসেছিলো যে একটু পরেই খামারে আসবে। তো সোনামা ঘুমাচ্ছিল সেই কারণে আসতে পারিনি, সোনামা এই মুহূর্তে উঠলো, তো সোনামাকে নিয়ে পড়ে এলাম। সোনামায়ের পাপা বিশেষ করে ওই কারণেই হাসাহাসি করছে যে আমাকে ডেকে নিয়ে আসেনি তাল বীজ খাওয়ানোর জন্য, কারণ ওই যে জল জল যে তাল বীজটি থাকে না ওইটি খেতেই আমার ভালো লাগে, বীজ বীজ তাল বীজটা একদম মোটেও ভালো লাগে না, আর ওইটা খেলে না আমার পেটটা হালকা মতো ব্যথাও করে, তো ওই শ্বাস শ্বাস মতো একটু নরম নরমই ছিল, তো ওইটাই একটু মতো দিল,
বললো এরকম খাবে না একটু বীজ বীজ খাবে। তো আমি বললাম যে না না এইরকম টাইপেরই খাবে, এইরকম টাইপেরই একটা তাল বীজ কাটো। এতগুলো তোমরা খেয়েছো? এতগুলো কালকে না আজকে মিলিয়ে? বাপরে, একা একা বেশ খেয়ে যাচ্ছিল বাবু, ভাগ্যে এলাম তো। হ্যাঁ হ্যাঁ, দেখতে যে আমি কাটতে বললাম আর নিজে খেয়ে নিল রে। দেখলেন যে কালকে কতগুলো পরিমাণে খেয়েছি, কালকেই খেয়েছি কিন্তু অতগুলি। তো এইটা ওইটা দেখছিল, ওই আমার মনের মতো আর পাচ্ছিল না, তো সব কটাই ওই বীজ বীজ মতো হয়ে গিয়েছে, আর কচি খুব একটা নেই। তো সোনামার পাপা বলল যে দাঁড়াও চেষ্টা করছি যদি কচি পেয়ে থাকি। তো কচি খুব একটা পাইনি, একটা মতনই পেয়েছে। এটা অল্প পরিমাণে কচি রয়েছে, তবুও অল্প পরিমাণে বীজ হয়ে গিয়েছে। আমার কলে যেহেতু সোনামা রয়েছে সেই কারণে আমি আর ছাড়াতে পারছি না, তো সোনামায়ের পাপাই একটা মতো ছাড়িয়ে দিল। তো এই যে এইরকমগুলো আমার মোটেও খেতে ইচ্ছা করে না, তো বছরের প্রথম তাল বীজ তো সেই কারণে একটু মতো খেয়ে নিলাম, স্বাদটা তো মিটিয়ে নিলাম। আর এই যে একটা মতো কেটে দিল, কারণ ঠাকুমা সোনামায়ের পাপাকে সকালেই বলেছিল যে যদি তাল বীজ কাটিস আমার জন্য একটা নিয়ে আসবি, তো সেই কারণেই বলল বাড়ি যখন যাচ্ছ ঠাকুমার জন্য নিয়ে যাও। আর এই যে বড় কাকিমণিতে বাড়ির সামনেটা দেখুন ভেঙে পড়ে কি সুন্দর লাগছে, আর কতটা মতো জায়গা বেরিয়েছে। তো চলুন ঠাকুমাকে এটা দিয়ে চলে আসি। তোমার জন্য তাল আনিস, তোমার ভাই আর কাটছিল দিলিয়ে এলাম, এটা জামাই দেবো। এখন মিনিমাম ওই 2টো মতো বাজবে। তো ওই তাল বীজ খেয়ে এসে পরে সোনামার পাপা বলল আমার এখন খিদে নেই, তবে আমি স্নান করে আসি তারপরে না হয় ভাত খাবো। তো আমারও খুব একটা খিদে ছিল না, তো সেই কারণে বললাম একেবারে স্নান করে এসো, দুজনে মিলে একসাথেই ভাত খাবো। অনেক দিন তো হয়ে গেল একসাথে ভাত খাওয়া হয়নি। তো সোনামার পাপা বললো ঠিক আছে, তুমি না হয় সোনামাকে ততক্ষণকে খাবারটি খাইয়ে নাও, তারপরে এসে পরে একসাথে ভাত খাবো। তো অনেক কিছু গল্প জমেছিল জানেন তো, ঘরে থাকলে কাছে সবসময় থাকলে বেশিরভাগ খুঁটিনাটি ঝগড়াঝাটি হয়ে থাকে, কিন্তু ওই দুদিনই যদি কোথাও যাওয়া হয় না টানটাও বেড়ে যায় আর অনেক গল্প জমে যায়। সেই কারণেই বিশেষ করে গল্প করে করে খাবারটা খাচ্ছিলাম। আর খাবার খেতে খেতে ছাড়া খুব একটা তো টাইম নেই গল্প করার, কারণ সোনামাকে নিয়ে এখন বেশিরভাগ টাইমটা পেরিয়ে যায়। তো যাই হোক আমরা গল্প করতে করতে খাবারটা খেতে থাকি। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।